Bismillahirrahmanirrahim. Let's start our today's class. Today we will be discussing on basic learning and discussion on English grammar. Our today's class will be based on foundation building class and this will be considered as an extra class. আমরা গত দিনে যে ক্লাসটা শুরু করেছি আমরা গ্রামার আলোচনা শুরু করেছি। তো এগুলো আপনাদের ফাউন্ডেশন ডেভেলপমেন্টের জন্য এক্সট্রা অ্যাডেড ক্লাস হিসেবে আপনাদের থাকবে। আমাদের আইএলস এর ক্লাস, আইএলস লার্নিংস বলেন, আইএলস এর টেকনিক, আইএলস এর প্রসিডিওর, এগুলো নিয়ে আমরা আলোচনা তো করছি। যদিও আজকে ষষ্ঠ ক্লাস, বাট এটা লেকচার 6 হিসেবে যাবে না, এটা ফাউন্ডেশন বিল্ডিং এক্সট্রা ক্লাস হিসেবে আপনাদের যাবে। আমরা এখানে আলোচনা আজকে যেগুলো করব, ভার্ব নিয়ে আলোচনা করব। গতদিন আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। আমরা গতদিন আপনাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশনের কিছু আলোচনা ছিল, ভার্বের আলোচনা দেখিয়েছিলাম। আজকে আমরা ভার্বটাকে ডিটেইল আমরা আলোচনায় দেখব। বিভিন্ন ফর্মস, ভার্বের ফর্মসগুলো কিভাবে আমরা ডিল করব, কত ধরনের ফর্মস থাকে সেগুলো আমরা দেখব, কোন ফর্মটা কারেক্ট হয়। ভার্বের অনেকগুলো ফর্ম আছে। ভার্বের বেস ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, আইএনজি ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ইনফিনিটিভ ফর্ম আছে। সো অনেকগুলো ফর্মের মধ্যে আপনি যখন সেন্টেন্সটা লিখছেন ওই সময় কোন ফর্মটা কারেক্ট হবে সেই বিষয়টার আন্ডারস্ট্যান্ডিং আমাদের জানতে হবে, এবং কত ধরনের ফর্ম আছে, কেন ডেফিনিট একটা নির্দিষ্ট ফর্মই একটা পার্টিকুলার সেন্টেন্সের জন্য, একটা সিচুয়েশনকে এক্সপ্লেন করার জন্য একটা নির্দিষ্ট ফর্মটাই আমরা কেন চুজ করি, কেন বেস ফর্ম চুজ করছি, কখনো আইএনজি চুজ করছি কেন, কখনো এস কেন চুজ করছি, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম কেন চুজ করছি, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনাটা আমরা সামনে নিয়ে আলোচনা পাবো। আমরা স্ট্রাকচার অফ সেন্টেন্সের আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি স্ট্রাকচার অফ সেন্টেন্সে, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, ফ্রেজ নিয়ে আলোচনা ছিল গতদিন। ক্লজ নিয়ে আলোচনাটা আমরা আগামী ক্লাসে চেষ্টা করব, যদি আমরা এখানে কমপ্লিট করতে পারি, আজকের আলোচনাগুলো শেষ করা যায়, তাহলে আমরা পরবর্তীতে ক্লজ ডিটেইল নিয়ে আলোচনা করব। বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের ক্লজগুলো, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সেগুলো আছে। আরও বেশি ক্লজের আলোচনা এই জন্যই প্রয়োজন যেখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারবো। তার আগে আমাদেরকে ভার্বের ফর্মগুলো বুঝে নিতে হবে, ভার্ব কিভাবে ফাংশন করে, ভার্বের ক্লাসিফিকেশনগুলো জানাটা দরকার, একটু বোঝার জন্য জানা দরকার। এটা খুব বেশি আপনার যে অ্যাপ্লিকেশন আছে সেটা অ্যাপ্লিকেশনটা আপনি পাবেন না আইএলসে, কিন্তু আপনার সাইকোলজিক্যাল যে একটা মোটিভেশন বলেন, কনফিডেন্সের জায়গায় বলেন, সেখানে কিন্তু এই ভার্বের ডিটেইল আলোচনাটা, নিটিগ্রিটি ইস্যুসগুলো আমাদের জানতে হবে। এবং আমরা আজকে টেন্স নিয়েও আলোচনাটা সেরে ফেলবো। এখানে স্ট্রাকচার এবং টেন্স এটা তো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, তাই না? সো আমাদের স্ট্রাকচার অফ সেন্টেন্সের আমরা আলোচনা গতদিন করেছিলাম, বলেছিলাম আপনাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের বিষয়টা। গত দিনের সাথে কিছুটা কানেক্ট করার চেষ্টা করি। আমরা সাধারণত জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবে আমরা স্ট্রাকচারগুলো হয়। সাবজেক্ট হচ্ছে ডুয়ার, যিনি কাজ করেন, ইনি হচ্ছেন সাবজেক্ট। যে কাজ করা হয় সেটা হচ্ছে আমাদের ভার্ব। এবং মনে রাখবেন এই যে জায়গাটা সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট। একটা বাক্যে কিন্তু সবসময় মনে রাখবেন দুটো অংশ থাকে, একটা বাক্যে দুটো অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট, যে করে, এখানে ব্যক্তি, আপনি কিছু করেন, আপনি কিছু স্বপ্ন দেখেন, আপনার হয়তো আই হ্যাভ এ নাইস হাউস, যা কিছু হোক, আপনার আই এম স্টুডেন্ট, আই এম টিচার। হওয়া একটা বিষয় বোঝায়, হওয়া কোনো জিনিস, যদি এটা স্টেটিভ ভার্ব, বি ভার্বগুলো আছে, হ্যাভ ভার্বগুলো আছে, ভার্ব এভাবে অনেক কিছু নিয়ে আমাদের ডু ভার্ব আছে, অ্যাকশন ভার্ব, এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনাগুলো হবে। হ্যাঁ, এবং আমরা এভাবে যদি দেখি, একটু লেন্সটাকে যদি একটু পরিবর্তন করে দেখি, আমরা একটা সেন্টেন্স আমরা দুটো পার্ট সবসময় দেখবেন, একটা সেন্টেন্সের দুটো পার্ট হিসেবে চিন্তা করেন, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। যে কাজ করে, ব্যক্তি, বস্তু
বা কোনো বিষয় সম্পর্কে বলা হচ্ছে, কোনো সিচুয়েশন সম্পর্কে ব্যাখ্যা করা হচ্ছে, যার সম্পর্কে যেটা সম্পর্কে বলা হচ্ছে বা যে কোনো কিছু করছে, অ্যাকশন পারফর্ম করছে, বা যার সম্পর্কে বলা হচ্ছে, বা কেউ কোনো অবস্থান বোঝাচ্ছে, কারো অবস্থান বোঝানো হচ্ছে, কারো পজিশন বোঝানো হচ্ছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। সাবজেক্ট আপনারা জানেন, সাবজেক্ট হিসেবে আমরা পেয়েছি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজটা পেয়েছি আমরা, এবং প্রেডিকেটে আপনি দেখবেন এখানে ভার্ব ফ্রেজের দিকে, যেটা সাবজেক্ট এবং প্রেডিকেট, কে করছে, কি করছে। সেন্টেন্স দেখেন, রিপা কুকস চাইনিজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় খেয়াল রাখতে হবে এটা আমাদেরকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমাদের ভার্ব এস ফর্মে চলে যাবে, ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হবে। দে আর রিডিং বুকস, তাহলে সাবজেক্টে আসছে দে, প্রেডিকেটে আর রিডিং বুকস। আই গট দ্য ফার্স্ট প্রাইজ, সাবজেক্টে এখানে আই গট দ্য ফার্স্ট প্রাইজ। নাউন ফ্রেজ কে কে হতে পারে? প্রোনাউন নাউন ফ্রেজ হতে পারে, প্রপার নাউন নাউন ফ্রেজ হতে পারে। কমন নাউনের সাথে যদি আমরা আর্টিকেল অ্যাড করে দিই, আ বয়, দ্য বয়, মাই বয়, ইয়োর বয় ইজ প্লেইং ক্রিকেট, শুধু বয় অর বয়েজ প্লেইং ক্রিকেট হবে না, দ্য বয়েজ অথবা আ বয় অর মাই বয় ইজ প্লেইং ক্রিকেট, এভাবে আসবে। তাহলে আমরা নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ যেটা বলছি, ভার্ব ফ্রেজ মূলত কনস্ট্রাক্টেড হতে পারে ভার্বের সাথে আরেকটা নাউন ফ্রেজ অ্যাড করে, এভাবে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার এই জায়গাটা আপনাকে এখন যেটা বুঝতে হবে, সাবজেক্ট হতে গেলে কি আসবে, এই পজিশনিং গুলো আমরা আলোচনা করেছি। সাবজেক্টের জায়গায় কে বসবে, অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে, নাউন সাবজেক্ট হিসেবে বসতে গেলে অবশ্যই তাকে নাউন ফ্রেজ হতে হবে। সেটা ভার্বও যদি আসে তাকে নাউন ফর্মে চলে আসতে হয়। কিভাবে ভার্ব নাউন হিসেবে ফাংশন করে এটাও আমরা গতদিন আলোচনা করেছি। ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়ে যেটা জিরান ফর্ম যায়, যেটা নন ফাইনিট ভার্ব, সেটা এখানে সাবজেক্ট হিসেবে বসতে পারবে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, আমরা এক্সাম্পলটা দেখেছিলাম। এভাবে নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে আসবে, নাউন ফ্রেজ অবজেক্ট হিসেবে আসতে পারে। ভার্ব যেটা আমাদের মূল চালিকা শক্তি বলেন বা চালক বলতে পারি, এখানে যে করে এবং কি করছে এই নিয়ে, কোনো অ্যাকশন ছাড়া কোনো সেন্টেন্স পসিবল না। এক্সপ্রেশন, আমরা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত উই আর ইন অ্যাকশন। আপনি বসে আছেন, আপনি অ্যাকশনে আছেন, কিন্তু ইউ আর সিটিং অন দ্য চেয়ার, আপনি কোনো কাজ করছেন না, বসে আছেন, এটাও কিন্তু অ্যাকশন। আপনি ঘুমোচ্ছেন, আপনি অ্যাকশনে আছেন। আপনি চোখ বন্ধ করে আছেন, আপনি অ্যাকশনে আছেন। আপনি আকাশ দেখছেন, অ্যাকশনে আছেন। আপনি হাঁটছেন, অ্যাকশনে আছেন। আপনি ভাবছেন, সেটাও অ্যাকশনে আছেন। অ্যাকশনের মধ্যেই সেটাকেই যেটা প্রেজেন্ট করা হয় ভার্ব। ওকে, এটা কোনো স্টেটিভ ভার্ব হতে পারে, এটা কোনো অবস্থা হতে পারে, এটা অ্যাকশন ভার্ব হতে পারে। তো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। মূল কথা, একটা সেন্টেন্স হতে গেলে অবশ্যই ভার্ব থাকতে হবে, সাবজেক্ট এবং ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, সেটা ঠিকঠাক হতে হবে। এরপরও আরো অ্যাডভান্স জায়গায় আপনাকে যখন চিন্তা করতে হবে, তখন ভার্বের ফর্মগুলো কিভাবে কারেক্ট হবে, কোন ফর্মটা কারেক্ট হবে, বেস ফর্মটা কারেক্ট হবে নাকি আইএনজি ফর্ম কারেক্ট হবে, নাকি এস ফর্ম কারেক্ট হবে, নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম কারেক্ট হবে, নাকি ওখানে ইনফিনিটিভ বসবে, নাকি ওখানে পার্টিসিপল হবে, এই বিষয়গুলো ডিটেইল বুঝে আপনি যখন ডিল করতে পারবেন, লিখতে পারবেন, আপনার সেন্টেন্স প্রোডাকশন আপনি করতে পারবেন, প্রডিউস করতে পারবেন। এই প্রোডাকশনটাই আপনার আসলে কাজে আসবে, যে বিষয়গুলোর জন্য আমাদের এগুলো জানা এবং বোঝাটা খুব দরকার। রাসেল প্লেস ক্রিকেট, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস, এখানে যদি আমরা বলি রাসেল ওয়ান্টস, তখন আর ওয়ান্ট হবে না, ওয়ান্টস হবে। রাসেল ওয়ান্টস জাস্টিস। হ্যাঁ, ওয়ান্টেড, উই ওয়ান্টেড জাস্টিস লাস্ট ইয়ার, রাইট? সো উই ওয়ান্টেড জাস্টিস, তাহলে পাস্ট হয়ে গেল, তখন আর কিন্তু রাসেল ওয়ান্টস হবে না, ওয়ান্টেড, পাস্ট যদি হয় ওয়ান্টেড। তো এইভাবে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারগুলো যাবে। যে নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ, যেটা আরেকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম আমরা, নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ হতে গেলে কি লাগে? ভার্ব লাগে। আর নাউন ফ্রেজ থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, বিভিন্ন স্ট্রাকচার আমরা দেখবো সেন্টেন্সগুলো। সো এই নাউন ফ্রেজ মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হতে গেলে নাউন ফ্রেজ হতে হবে অবজেক্ট। তাহলে সাবজেক্টে কোন ধরনের ওয়ার্ড ক্লাসটা থাকবে এটা নির্ধারিত, কিন্তু অবশ্যই সাবজেক্টকে নাউন ফ্রেজ হতে হবে, না হলে সেন্টেন্সে সাবজেক্ট হবে না। সেন্টেন্সের যদি সাবজেক্ট আমরা জায়গাটা না পাই, তাহলে বাক্য পূর্ণ বাক্য হবে না।
সেইখানে আপনি বলতে পারেন ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয় কিন্তু সেখানে সাবজেক্ট থাকে। আচ্ছা, এখানে সাবজেক্টের একটা বিষয় আলোচনা করি বা পার্সনের যে বিষয়টা আলোচনা করা জায়গা চলে আসে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটার বেসিসটা কিসের উপরে? দেখ, আমরা যখন কথা বলি, আমরা যখন ডায়ালগ করি, যিনি কথা বলেন ইনি সবসময় ফার্স্ট পার্সন। যিনি কথা বলেন ইনি হচ্ছে ফার্স্ট পার্সন, আর যার সাথে কথা বলা হয় ইনি হচ্ছেন সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুজনেই তো কনভারসেশনে থাকে। এই কনভারসেশন এমন হতে দুজনের জায়গায় আপনি দুজনের সাথে কথা বলছেন, তো ওরা হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল। আবার ফার্স্ট পার্সন, আমি কথা বলছি, আমার সাথে আরো একটা টিম থাকতে পারে, বা ডিবেট যখন হয় পক্ষ এবং বিপক্ষ থাকে, তাই না? তো পক্ষের মধ্যে দেখবেন যে এখানে তিনজন আছে, বিপক্ষে তিনজন আছে, তাহলে এখানে যখন পক্ষ কথা বলে বা ডিবেট করে তখন তারা ফার্স্ট পার্সন, কিন্তু সংখ্যায় যেহেতু একের অধিক এজন্য তারা ফার্স্ট পার্সন প্লুরাল। সেকেন্ড পার্সন যার সাথে কথা বলা হয় উনি হচ্ছেন সেকেন্ড পার্সন। যদি একজনের সাথে কথা বলা হয় তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার, যদি একের অধিক মানুষের সাথে কথা বলা হয় তাহলে সেকেন্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সন কি? আমি এবং আপনার সাথে কথা, আপনাদের সাথে কথা হচ্ছে, আমি এবং আপনারা ছাড়া বাকি সবাই থার্ড পার্সন। মনে করেন যিনি ক্লাসে জয়েন করেননি বা আপনাদের সাথে কনভারসেশন হচ্ছে তার সম্পর্কে যদি বলি তাহলে এখন সে হচ্ছে থার্ড পার্সন। এই থার্ড পার্সন সিঙ্গুলার মানে একজন, সেই থার্ড পার্সন সিঙ্গুলার হি হতে পারে, থার্ড পার্সন সিঙ্গুলার শি হতে পারে, আর থার্ড পার্সন প্লুরাল যারা ক্লাসে জয়েন করেনি যদি একের অধিক হয় তাহলে তারা, দে। এই হচ্ছে পার্সনের কনসেপ্টটা। যিনি কথা বলেন ইনি ফার্স্ট পার্সন। আমি যখন বলি যে ওকে নাও লিসেন টু মি, আই এম গোয়িং টু লেকচার অন স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, তারপরে এখন আমি বলছি আই, আপনি যদি এই কথা বলেন স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন, আই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট ইনভার্সন। দেখেন এখন আপনি যখন বলছেন তখন আপনি বলছেন আই হ্যাভ এ কোয়েশ্চেন, আমি যখন বলছি সো আই এম গোয়িং টু প্রেজেন্ট, তো যিনি কথা বলবেন, যিনি কথা সব সময় ইনি ফার্স্ট পার্সন। তাহলে স্পিকার উইল অলওয়েজ বি দ্য ফার্স্ট পার্সন, আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। একজন হলে সিঙ্গুলার, একাধিক হলে প্লুরাল। আই, তাহলে আমরা যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার বলি আই, ফার্স্ট পার্সন প্লুরাল হচ্ছে উই। সাবজেক্টে বসলে আই বসবে, অবজেক্টে যদি বসে তাহলে এটা সাবজেক্টের জায়গায়, আর অবজেক্টে যদি বসে তাহলে মি বসবে, আর উই এর জায়গায় আস বসবে। তাই তো আমরা গতদিন এই ক্লাসটা আলোচনা আছে। ইউ, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল যদি আমরা দেখি। আর এখানে অবজেক্টের ক্ষেত্রে এটা মি হয়, আস হবে, এটার ক্ষেত্রে আস, আর এটার ক্ষেত্রে মি। ইউ হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, এটাও ইউ। অবজেক্টে বসলেও ইউ থাকে, তাই না? যখন পজিটিভ কেস আসে তখন ইয়োর হাউস, ইয়োর বুক, ইয়োর লাইফ। সো সেকেন্ড পার্সন গেল, ফার্স্ট পার্সন এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর এটা হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার, এই থার্ড পার্সন সিঙ্গুলার আমাদের কিন্তু খুব কাজে আসবে এবং খুব ভুল হয় এই জায়গাটায়। থার্ড পার্সন সিঙ্গুলার হতে পারে হি, হতে পারে শি, বা হতে পারে ইট, কোনো বস্তুকে যদি বোঝায়। হ্যাঁ, দিস হতে পারে, সেটাও থার্ড পার্সন। আর যদি থার্ড পার্সন প্লুরাল হয় তাহলে হবে দে, দোজ। ওকে, তাহলে হি আর শি, এটার অবজেক্টিভ ফর্ম আমরা জেনেছি। হি এর ক্ষেত্রে হবে অবজেক্টিভ ফর্ম হিম, আর শি এর ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম হবে হার। এগুলো আমরা জেনেছি। তো এটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে মাথায় একটু রাখতে হবে আমাদেরকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তো পার্সন কিভাবে আলোচনায় আসবে? পার্সনটা কে? পার্সন যিনি বক্তা বা যিনি কর্তা বা যিনি ডুয়ার, অ্যাকশন পারফর্মার, উনি হচ্ছেন
এই সাবজেক্ট হিসেবে আসবে। এই সাবজেক্টে কে আসতেছে, ফার্স্ট পার্সন আসতেছে নাকি সেকেন্ড পার্সন আসতেছে, সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পার্সনের মূলত এই বিষয়। আরেকটি জিনিস শুরু থেকেই মাথায় রাখতে হবে, যদি কখনো আমরা টেন্স পাই 3 ধরনের। টেন্স আমাদের আরো আজকে ভাগটা আপনারা দেখবেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স, তাই তো? এই যখন আমরা প্রেজেন্ট টেন্সের কথা, বিশেষ করে প্রেজেন্ট টেন্সে যদি সেন্টেন্স লিখি, যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, প্রেজেন্ট ইনডেফিনিট গুলো আসবে স্টেটমেন্টের ক্ষেত্রে, তখন কেমন স্ট্রাকচার হবে আমরা দেখব। সো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন শিপ, আমরা যদি বলি আই প্লে, যেমন এখানে একটা সেন্টেন্স লিখেছি, এটা পাস্ট টেন্সে লিখেছি, পাস্ট টেন্সের কথা বলছি না। যেমন ধরেন এখানে সেন্টেন্স আছে রিপা, রিপা, খেয়াল করেন এখানে কুক ছিল, কুকের সাথে কুকস হয়ে গেছে। এখানে রাসেল আছে, রাসেলের সাথে রাসেলস হয়ে গেছে, প্লেস হয়ে গেছে, তাই না? প্লে ভার্বের সাথে এস। সো থার্ড পার্সন আই প্লে হবে, কিন্তু হি শি প্লেস, যদি এটা প্রেজেন্ট টেন্সে হয়। কিন্তু পাস্ট টেন্স যদি হয়, দেখেন পাস্ট টেন্সের ক্ষেত্রে তখন কিন্তু আর কোনো রকমের এখানে এস যুক্ত হবে না। হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এখন যদি আমি এখানে বলে দেই শি, তখন শি হয়ে যাবে ওয়ান্টস, শি ওয়ান্টস জাস্টিস। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যদি ভার্ব, আমাদের ভার্বের সাথে এস ফর্মটা অ্যাড করতে হবে। এস বা ইএস বলে থাকি, অনেক ওয়ার্ডের সাথে, অনেক ভার্বের সাথে ইএস যুক্ত করব, সেটাও আমরা দেখব। তাহলে এটাও একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমাদের মাথায় রাখতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ভার্বের এস যুক্ত করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের ক্ষেত্রে, সেখানেই মূল ভার্বটা আসে। আর হেল্পিং ভার্ব, এটাও আমরা আলোচনা করব। নাউন আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করি, তারপরে যখন সেটাকে আমরা রিপ্লেস করি, তখন প্রোনাউন দিয়ে রিপ্লেস করি। প্রোনাউন কেন? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যেই পার্টস অফ স্পিচটা ইউজ করি সেটাই হচ্ছে প্রোনাউন, তাই না? সো রাসেলের পরিবর্তে যখন হি আসতেছে, তখন এই রাসেল থাকলেও প্লেস, রিপা আছে কুকস। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটাই যদি আমি আপনার বলতাম যে রিপা কুকড চাইনিজ ইয়েস্টারডে, তখন কিন্তু আর এখানে আপনার অবশ্যই এস থাকবে না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে তারপরে যে ভার্বটা ইউজ হবে, এই ভার্বটার সাথে এস যুক্ত হবে, মেইন ভার্বের সাথে এস যুক্ত হবে। আমরা সেন্টেন্স আমরা কতভাবে আসে আমরা এক্সপ্রেস করি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, এগুলো দুইটা বাক্যই অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ। হ্যাঁ, যেগুলো স্টেটমেন্ট বাক্য আমরা পড়েছি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই 5 ধরনের বাক্যকে পূর্ণ বাক্যের মর্যাদা, এরা কমপ্লিট সেন্টেন্স হিসেবে কাউন্টেড হবে। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো, অ্যাফার্মেটিভগুলো অ্যাসার্টিভ, নেগেটিভগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো স্ট্রাকচার হচ্ছে সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এবং ফুল স্টপ থাকবে। যাই হোক, আমরা কথা বলার সময়, লেখার সময়, আমরা কমিউনিকেট করার জন্য এই 3 ধরনের স্ট্রাকচার মোটা দাগে আমরা লিখে থাকি বা বলে থাকি, ব্যবহার করে থাকি। সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, আপনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন যেটা হ্যাঁ বোধক স্টেটমেন্ট, আপনি না বোধক স্টেটমেন্টও দিতে পারেন। আপনি খেলেননি কালকে, বা আজকে আপনি ক্রিকেট খেলেন না, বা আপনি ফুটবল খেলেন না, সো স্টেটমেন্ট। আর আমরা প্রশ্ন করি, তাই না, যে তুমি কোথায় গিয়েছিলে, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, এরকম ভাবে প্রশ্ন করে থাকি। তো এই যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কেমন হয়ে থাকে, স্ট্রাকচারগুলো কিন্তু খুব বেসিক, সহজ একটা স্ট্রাকচার। খেয়াল করে থাকেন, আই প্লে ক্রিকেট, সাবজেক্ট এসেছে, ভার্ব এসেছে, অবজেক্ট এসেছে, স্ট্রাকচার হয়ে গেছে। যখন আমরা নেগেটিভ, আবার দেখেন আই অ্যাম প্লেইং ক্রিকেট, এটা ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। আই হ্যাভ প্লেড ক্রিকেট,
সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে ভার্ব আর অবজেক্ট মিলে এই জায়গাটা হচ্ছে প্রেডিকেট, তাই না? সাবজেক্ট আমি বলেছিলাম সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্টের জায়গায় আই প্লেড ক্রিকেট পাস্ট টেন্সে হয়ে গেল। যখন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবো তখন সেটা পাস্ট টেন্স হয়ে গেল। হ্যাঁ, সবচেয়ে মজার জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন, সেন্টেন্সকে নেগেটিভ করার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? আপনি 2 নম্বর সেন্টেন্স আর 3 নম্বর সেন্টেন্স একটু বোঝার চেষ্টা করে তাহলে বিষয়টা সহজ হবে। আমরা শুধুমাত্র একটা নট যদি বসিয়ে দেই বাক্যে তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। কারণ নেগেটিভ বাক্যে অবশ্যই নট তো আসবেই। নটটা বসাবো কোথায়? নটটা বসাবো ঠিক হেল্পিং ভার্বের পরে। আপনি যে কোনো সেন্টেন্সের হেল্পিং ভার্ব যেটা, হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দেন, বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আই হ্যাভ প্লেড ক্রিকেট, আপনি ক্রিকেট খেলেন নেই, তাহলে আপনার নট বসিয়ে দিবেন কোথায়? হ্যাভের পরে। ঠিক আছে। এখন যেগুলো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট বলেন বা পাস্ট ইনডিফিনিট, এই সেন্টেন্সগুলো কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স হচ্ছে 1 নাম্বার সেন্টেন্সটা আর হচ্ছে 4 নাম্বার সেন্টেন্সটা। এই সেন্টেন্সটা একটা, এটা হচ্ছে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেছে এটা পাস্ট ইনডিফিনিট। সিম্পল, শুধু ভার্বটা ইউজ করেছে। এখন আমরা যদি এটাকে নেগেটিভ করতে যাই, সরাসরি নেগেটিভ করতে যাই, তাহলে নটটা বসাবো কোথায়? আই প্লে ক্রিকেট নট, নট আই প্লে ক্রিকেট, আই নট প্লে ক্রিকেট, নাকি আই প্লে ক্রিকেট নট নট? নট বসাবো কোথায়? সো নট আমার বসানোর জায়গা হেল্পিং ভার্বের পরে। এখানে হেল্পিং ভার্ব নেই, তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডু ভার্বটা ইউজ করব। ডু ভার্বের প্রত্যেকটা ভার্বের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা পাবো। ভার্বের ফর্ম নিয়ে আবার একটু আমাদের আলোচনা, একটু আমরা পরের স্লাইডটা একটু দেখে আসি, একটু আলোচনাটা এখানে দেখে আসি। এই জায়গায় খেয়াল করেন, এগুলো হচ্ছে ভার্বের ফর্ম। প্রত্যেকটা ভার্বের ফর্ম আমরা পাই, এতগুলো ফর্ম পাই। একটা ভার্বের বেস ফর্ম পাই, বেস ফর্ম। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম হচ্ছে গো। আমি গো ভার্বটাকে দিয়েছি, কয়েকটা ভার্ব লিস্ট করেছি, গো, কাম, মুভ, সি, নো, ড্রিঙ্ক, ইট, ডু। প্রত্যেকটা ভার্বকে দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই ভার্বটার আবার একটা প্রেজেন্ট ফর্ম আছে। হ্যাঁ, এটা আরেকটু সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, গোজ, দুটোই। কারণ আই এর সাথে গো বসবে আর হি এর সাথে গোজ বসবে। কিন্তু ভার্বটা বেসিক ভার্ব কি? বেসিক ভার্ব হচ্ছে গো ভার্ব। এই ভার্বটার পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। এই ভার্বটার পাস্ট পার্টিসিপল কি? গন। এটার আবার আইএনজি ফর্ম কি? গোয়িং। হ্যাঁ, আরেকটা আছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। এটা ভার্ব হিসেবে ব্যবহার হয় না, এটা নন ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহার হয়, সেটা আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ কি জিনিস? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের সাথে টু ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম, V1 হিসেবে আমরা দেখাচ্ছি বেস ফর্ম। তাহলে প্রত্যেকটা ভার্ব এভাবে খেয়াল করেন। কাম, কামের পাস্ট হচ্ছে কেম, পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম, আইএনজি ফর্ম কামিং, টু কাম। মুভ দেখেন, মুভড, এখানেও মুভড পাস্ট পার্টিসিপল। আবার সি ভার্ব দেখেন, সি, স, সিন দেখেছেন, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, সিজ। আই সি, নয়ন সিজ, তাই না? আবার নয়ন যখন বলবে আই সি স্যার সিজ ইট ডিফারেন্টলি, এইভাবে যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেগুলো সেগুলো সবকিছু বিষয় আজকে ক্লিয়ার করার মানে ইন্টেনশন আমাদের, আমরা স্ট্রাকচারগুলো শিখে নিব। শুধু মনোযোগ দিয়ে ব্যাপারগুলোকে, বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা যেগুলো আছে, যেগুলো ইনফরমেশন, যেগুলো থিওরি, বেসিক থিওরি, সেগুলো আগে ক্লিয়ার করে নেন। যে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে প্রেজেন্ট ফর্ম যখন ব্যবহার করব তখন ভার্বের সাথে এস যুক্ত হবে যদি সেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে। এই জন্য দেখেন এখানে প্রত্যেকটা ভার্বের সাথে একটা এস অ্যাড করা হয়েছে। এই এস ফর্ম যে ভার্বটা, এটা প্রেজেন্ট ফর্মটা ইউজ হবে প্রেজেন্ট টেন্সে, এবং সেখানে ইন কেস অফ ইউজিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন ভার্বটার এস যুক্ত হবে। এই জন্য এখানে এই এস ফর্মটা এখানে প্রেজেন্ট করা হয়েছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্টে দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা আরেক রকম দেখছি, সি, স, সিন, তাই না? আর খেয়াল করেন মুভ ভার্বটাতে এখানেও মুভড, এখানেও মুভড। এটার মধ্যে আবার একটা কিছুটা
সিক্রেট জিনিস আছে যেটা জানাটা দরকার। আমার কাছে মনে হয় আমরা যত বেশি ইনফরমেটিভ হতে পারবো, নিটিগ্রিটি ইস্যুস, নিটিগ্রিটি মানে একদম খুঁটিনাটি বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা ভালোভাবে দেখতে পারি, ডেপথে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে পারি, ডেপথের গ্রামারের, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা এবং সব বিষয়গুলো ভালোভাবে বুঝে আসবে। আচ্ছা, এই যে আমি এখানে মিক্স আপ করে দিয়েছি অনেক ধরনের ভার্ব, এখন ভার্বের যে ক্লাসিফিকেশন সেটা আমরা একটু দেখবো। চার্টে আপনারা দেখতেই পাচ্ছেন। এই স্লাইডে আবারও আমি আসবো, এটা সামনে গিয়ে দেখালাম আপনাদের। তাহলে এর আগে আমাদের কিছু জিনিস আলোচনা এখানে ছিলাম, তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা নেগেটিভ করেছি এবং ইন্টারোগেটিভ করেছি। আপনাদের এখানে ইন রিটেন আছে, যখন আমি বোর্ডে লিখে আপনাদেরকে টেন্স পড়াবো বা স্ট্রাকচারগুলো পড়াবো তখন আরেকটু সহজ হয়ে যাবে আশা করি। তো আমি এখানে প্রেজেন্ট টেন্সে লিখেছি, 3টা প্রেজেন্ট টেন্সে, এই দুটো পাস্ট টেন্সে লিখেছি, আর এটা ফিউচার টেন্সে লিখেছি। ফিউচার টেন্স বলতে আমরা উইল ইউজ করব, এবং নেগেটিভে আমরা হেল্পিং ভার্বে পরে নট বসে যাচ্ছে। আর ইন্টারোগেটিভ করার স্ট্রাকচার হচ্ছে শুধু সাবজেক্টের আগে আপনি হেল্পিং ভার্বটা নিয়ে আসবেন, তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে একটা সেন্টেন্সকে নেগেটিভ করার স্ট্রাকচার হচ্ছে হেল্পিং ভার্বে পরে নট বসিয়ে ফেলবো, আর সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে চাই ওই বাক্যের হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, দ্যাটস ইট, এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করাটাও খুব একটা কঠিন কাজ না। সো গত ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে ভার্বের ক্লাসিফিকেশন, এখানে কিছুটা একটু আলোচনা মনে হয় করে ফেললে আপনাদের জন্য বিষয়টা সহজ হবে। এই আলোচনাটা অনেকবারই আসবে। ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। কি ডিফারেন্স? ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সেন্টেন্সে ভার্ব, যেই ভার্বগুলো সেন্টেন্সে ভার্বের পজিশনে আসবে বা বসবে বা ব্যবহার হবে ভার্ব হিসাবে, যেটা নিজেকে পরিচয় দেবে ভার্ব হিসেবে, সে ভার্ব এবং ভার্ব হিসেবেই ফাংশন করবে, ভার্ব হিসেবেই আমরা ব্যবহার পাবো এবং ভার্ব হিসেবেই সে নিজেকে পরিচিত করতে চাইবে, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বগুলো সেন্টেন্সে ভার্ব হিসেবে ফাংশন করছে না। যেমন আপনাদেরকে আমি দেখিয়েছি একটা সেন্টেন্স, মনে আছে নিশ্চয়ই, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ভার্বের পজিশনে বসেছে ইজ, ওয়াকটা কিন্তু ভার্ব ছিল, কিন্তু সে ভার্বের পজিশনটা ছেড়ে দিয়ে সে নিজেকে অন্য এক পরিচয়ে পরিচিত করতে যাচ্ছে, সে এখানে নাউন হয়ে গেছে। এই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সে ভার্বের পজিশনে নেই, ভার্ব জন্মগতভাবে সে ভার্ব, কিন্তু সে নিজেকে অন্য পরিচিত করতে চায়, তাই না? যেমন হ্যারি, সে প্রিন্স, কিন্তু সে নিজেকে সেই রাজ পরিবার থেকে আলাদা করে নিয়েছে, সে অন্য পরিচয় চলে গেছে, তো সে এখন আর সেই রাজ পরিবারের প্রিন্স হিসেবে নিজেকে পরিচিত করে না। এনিওয়েজ, নন ফাইনাইট ভার্ব। আরেকটু যদি একটা উদাহরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তাহলে সেই জায়গাটা এমন হতে পারে, যারা বিয়ে করেছেন বা যারা বিয়ে করবেন, সো বিয়ে করার আগে আপনার যখন পসিবল ক্যান্ডিডেট ছিল বিয়ে, কয়েকজন, আপনি কাউকে ভেবেছেন বিয়ে করার জন্য, কেউ আপনাকে ভেবেছে, আপনার বাবা মা একজনকে ভেবেছে, বা আপনার ফ্যামিলিতে অন্যরা, এভাবে বিভিন্ন মানুষ আপনার স্বামী বা আপনার লাইফ পার্টনার হওয়ার জন্য সেই রেসে ছিলেন, তাই না? যখন বিয়ে হয়ে গেল তখন আপনি, আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড একজন হয়ে গেল, তাই না? বাকি যে ক্যান্ডিডেটরা ছিল তখন তারা কি হয়ে গেল? তখন তারা ভাই বন্ধু যেমন কিছু হোক, কিন্তু আর ওয়াইফের যে পজিশন সেখানে তো আর থাকতে পারছে না। তো ফাইনাইট ভার্ব সেন্টেন্সে একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা ক্লজে একটা, মানে একটা সাবজেক্ট একটা ভার্ব হবে। এই ভার্ব ছাড়া যদি একাধিক ভার্ব চলে আসে, আরো অন্য কোনো ভার্ব আসে, তখন সেটা ভার্বটাকে নন ফাইনাইট হয়ে যেতে হবে, তখন আর সে
ওই ফাইনাইট ফর্মে আসতে পারবে না। ঠিক আছে? সো বিয়ে হয়ে যাওয়ার পরে আর কেউ ওই জায়গাটা, পার্মানেন্ট জায়গাটা, এটা ফিক্সড হয়ে গেছে। এরপরে বাকিরা অন্য কোনো পরিচয়ে পরিচিত হতে পারবে, কিন্তু আপনার লাইফ পার্টনার হিসেবে আর পরিচিত হতে পারছে না। হ্যাঁ, সো এটা নন ফাইনাইট ভার্ব। যেমন একটা সেন্টেন্স যদি আমি এখানে লিখি, হি রিকোয়েস্টেড মি গো উইথ হিম। খেয়াল করেন এই সেন্টেন্সে কিন্তু ভার্ব চলে আসছে, তাহলে এর পরের যে ভার্ব, এ আর ভার্ব ফর্মে বসতে পারবে না, এ ফাইনাইট ভার্ব ফর্মে বসতে পারবে না। একে তখন কি ফর্মে বসতে হবে? একে তখন ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ, এই ফর্মে, টু গো। হি রিকোয়েস্টেড মি টু গো। এ কিন্তু আর এই সেন্টেন্সের ভার্ব না, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে রিকোয়েস্টেড। তো এই যে ব্যাপার, যদি একটা সেন্টেন্সে একাধিক ভার্ব আসতে পারে, তাহলে পরের ভার্বটা সেটা জিরান ফর্মে চলে যাবে। আরেকটা সেন্টেন্স লিখে দেখাই তাহলে। আই লাইক মেক টি হবে না, আই লাইক মেক টি ইন দ্য মর্নিং। খেয়াল করেন এখানে লাইক এবং মেক দুটো ভার্ব চলে আসছে। তাহলে ছোটবেলায় আপনাদেরকে নিয়ম পড়ানো হয়েছে, দুটো ভার্ব যদি পাশাপাশি বসে তাহলে পরের ভার্বটা এখানে আইএনজি ফর্ম হয়ে যায়, তাই না? আপনারা এটা দেখেছেন, আই লাইক মেকিং টি। তাহলে খেয়াল করেন এটা কিন্তু আর ভার্ব ফর্ম নাই, এটা কি ফর্ম চলে গেছে? এটা পার্টিসিপল ফর্ম চলে গেছে। এখানে ভার্বের পরে ভার্বের পরে অবস্থান কার? ভার্বের পরে অবস্থান অবজেক্টের। অবজেক্ট হিসেবে কে বসবে? নাউন বসবে। নাউন কিভাবে হতে পারে? ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়ে ভার্বটা জিরান ফর্ম যায়, তখন ভার্বটা নাউন হয়ে যায়। যাই হোক, এই যে ছোটখাটো নিটিগ্রিটি ইস্যুসগুলো আমরা যখন কারেকশনে দেখব, একটা সেন্টেন্সকে কিভাবে আমরা কারেক্ট করতে পারি, তো সেই বিষয়গুলো আমরা এগুলো আলোচনা হবে। কেন এখানে আইএনজি হবে না, কেন এখানে আইএনজি হবে, এই বিষয়গুলো আলোচনা আসবে। তো সেই বিষয়টা খেয়াল করবেন। তাহলে ফাইনাইট ভার্ব, এই যে দুটো ভার্ব দেখছেন, মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব, আজকে আমাদের পুরোটা আলোচনা জুড়ে ইনারাই থাকবেন। আমরা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করব। আর যে নন ফাইনাইট ভার্ব, এই যে এটা একটা জিরান্ট, এটা নন ফাইনাইট ভার্ব, এই ফর্মে যেতে পারে। ভার্বের পরে যদি আসে আরেকটা ভার্ব, তাহলে এই ফর্মে যেতে পারে। পার্টিসিপল যেতে পারে, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে। আপনাদেরকে বলেছিলাম আই নিড আ ওয়াকিং স্টিক, সেন্টেন্সটা লিখেছিলাম। যদি বোর্ডে আবারও আপনাদের সামনে, চোখের সামনে লিখি, আই নিড আ ওয়াকিং স্টিক। ওয়াক স্টিক হয় না কিন্তু, আই নিড আ ওয়াকিং স্টিক। তাহলে এখানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসবে এটা অ্যাডজেক্টিভ, এবং এটা আইএনজি ফর্মে বসেছে, সেটা পার্টিসিপল হতে পারে। পার্টিসিপল তিন ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম, যেটা আমরা সামনে লিখলাম। একটা পাস্ট পার্টিসিপল, যেমন আমরা যদি বলি রটেন ম্যাঙ্গোস, তাহলে এখানে কি বলতেছে? পচা আমগুলোকে মডিফাই করছে, তাই না? রটেন, এই রটেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু ভার্ব ছিল, কিন্তু সে নাউনের আগে বসেছে, নাউনের আগে পজিশনটা অ্যাডজেক্টিভের। তখন সেটা আমরা যখন বলছি ব্রোকেন লেগ, এখন যদি ব্রোকেন কোন পার্টস অফ স্পিচ আপনাকে জিজ্ঞেস করা হয়, তাহলে ব্রোকেনটা কি হবে? ব্রোকেনটা মূলত এইটা পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসতেছে, নাউনের আগে বসতেছে, নাউনের আগে যে বসবে সে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করবে সেন্টেন্সে। এই যে ভার্ব, সে কিন্তু সেন্টেন্সে বা সে ফ্রেজে ভার্ব হিসেবে ফাংশন করছে না, এটাই হচ্ছে নন ফাইনাইট ইউজ। এইটা তিনটা জায়গা, তিনভাবে আসতে পারে, তিন ফর্মে আসতে পারে। আপনি পরিচয় দিচ্ছেন আপনার ইউনিভার্সিটি ফ্রেন্ডকে বিয়ের পরে, যে হ্যাঁ সে আমার স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ড, এভাবে আপনি পরিচয়, যে কয়টা পরিচয় দিতে পারেন, হ্যাঁ সে স্কুলের ফ্রেন্ড অথবা কলেজের ফ্রেন্ড, পরিচয় দিবেন। কারণ আপনি যদি বলেন যে সে আপনার পার্টনার আপনার ফ্যামিলির সব কাজিনদেরকেই চেনে, আপনি যদি বলেন যে সে আমার চাচাতো বোন বা চাচাতো ভাই, তো সেটা আইডেন্টিফাই হবে না, রং একটা পরিচয়ে চলে যাবে। তো এই তিন ক্যাটাগরিতেই আমরা ভার্বের পরে আরেকটা ভার্ব যদি ব্যবহার
হয় তাহলে আমাদের এই নন ফাইনাইট ভার্ব হিসেবে আসবে। নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সে ভার্ব হিসেবে ফাংশন করে না, এটা মনে রাখবেন। এখানে আমরা নাউন হিসেবে, ভার্বাল নাউন হিসেবে ফাংশন করে জেরান্ট, আমরা এখানে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল এখানে আমরা জানি, এবং ইনফিনিটিভ 2+ ভার্বের বেস ফর্ম। এখানে আমি 3টা দেখিয়েছি, এই যে প্রেজেন্ট, এই যে পাস্ট, এই যে পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং ইটেন। এটা কিন্তু আর ভার্বের ফর্ম না। বারবার এই জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, হয়ে যাবে ক্লিয়ার। আপনারা পথ চলতে চলতে গ্রামারের কোনো জিনিসই আর আপনাদের ভুল হবে না ইনশাআল্লাহ। ছোট ছোট জিনিসগুলো আপনারা শুরু থেকেই, যেহেতু এই আলোচনাগুলো করছি, এগুলো যখনই আমি বারবার নিয়ে আসবো আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এই দিকে আবার অনেকগুলো লিখেছি না, আপনাদের কাছে মনে হতে পারে ট্রানজিটিভ, একটু প্রশ্ন আসতে পারে এখানে, এটা কি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ কি। তো সেন্টেন্সে আমরা দেখলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের পরে বসে অবজেক্ট। এখন ট্রানজিটিভ ভার্ব, এই যে অবজেক্ট, সে যেটা আমরা অবজেক্ট একটা জায়গায় ফুলফিল করতে হবে। অবজেক্ট ছাড়া আপনি ক্লিয়ার মিনিংটা জেনারেট করতে পারবেন না। আমি আপনাকে যদি বলি আই এম ইটিং, হ্যাঁ আই এম ইটিং, আমি খাচ্ছি, সো কমপ্লিট মিনিং আসে না। কি খাচ্ছি? যে কোনো কিছুই খেতে পারি, তাই না? যখন এখানে আমি কমপ্লিট একটা অবজেক্ট নিয়ে আসবো তখন এটা ডেফিনিট হয়ে যায়। আই এম ইটিং চাইনিজ, অর আই এম ইটিং নুডলস, আই এম ইটিং যে কোনো কিছু। আপনাকে যদি গেস করতে বলি কি খাচ্ছি, তাহলে এখানে যখন পর্যন্ত অবজেক্ট আসতেছে তখন ভার্বটা ক্লিয়ারলি এখানে কি করা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, তাই না? আই এম প্লেয়িং, কি খেলতেছেন সেটা বোঝা যাচ্ছে না, সো অবজেক্টটা এখানে রিকোয়ার্ড। আবার আমি যদি একটা ভার্ব, যদি আমরা সেন্টেন্স বলি যে দ্য বার্ডস আর ফ্লাইং, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে কিন্তু অবজেক্ট নাই, খেয়াল করেন। দ্য বার্ডস আর ফ্লাইং, দ্য বেবিজ আর ক্রাইং, তাহলে ক্রাইং যখন বলছে তখন আর কান্না, কি কান্না করতেছে আর কিন্তু আসছে না, কান্না দিয়েই বোঝা যাচ্ছে। দ্য গার্লস আর লাফিং, আপনি অ্যাডভার্ব বসাতে পারেন, অ্যাডভার্ব কিন্তু অবজেক্ট না। আরেকটা জিনিস এখানে চলে আসলো, অবজেক্ট এবং এক্সটেনশনের বিষয়টা। অবজেক্ট এবং এক্সটেনশনের যে বিষয়, এক্সটেনশন আমরা কখন বলি? যেমন একটা সেন্টেন্স আমরা লিখি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখেন এখানে এটা কিন্তু টাইম বলছে, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, অবজেক্ট কিন্তু এটা না। অবজেক্ট হতে গেলে নাউন ফ্রেজ হতে হবে। এখন আপনার কাছে মনে হতে পারে সিন্স মর্নিং, এটা কিন্তু টাইমকে বল, টাইম, ইট রিপ্রেজেন্টস টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটা এক্সটেনশন। এই জায়গায় এই সিন্স মর্নিং এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, এটাকে আমরা এক্সটেনশন বলবো, কারণ অবজেক্ট হতে গেলে আপনার নাউন হতে হবে। তাহলে নাউন ছাড়া, নাউন ফ্রেজ ছাড়া অন্য কোনো রকম যদি এন্ডিং আমরা পাই সেন্টেন্সে ভার্বের পরে, তাহলে ভার্বের পরের অংশ, সব পরের অংশই কিন্তু নাউন না বা অবজেক্ট না। বুঝতে পেরেছেন? সো এটা একটা খেয়াল রাখার বিষয়। তাহলে এক্সটেনশন কেন আমরা স্ট্রাকচারে ব্যবহার করি, আর অবজেক্ট হতে গেলে নাউন ফ্রেজ হতে হবে, সাবজেক্ট হতে গেলে নাউন ফ্রেজ হতে হবে। হ্যাঁ, তা সেন্টেন্সের শুরুতে যেমন অ্যাডভার্ব বসতে পারে, ওই যে তখন আবার যখন নেগেটিভ অ্যাডভার্ব বসি তখন ইনভার্সন হয়ে যাচ্ছে। তাহলে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট কে? নাউন ফ্রেজ। অবজেক্ট কে? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ ছাড়া অন্য কিছু যদি ভার্বের পরে আসে তখন সেটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, আমরা তখন সেটাকে এক্সটেনশন বলতে হবে। তো যেখানে ছিলাম ট্রানজিটিভ ভার্ব, যেটা অবজেক্ট সহ আমরা সেন্টেন্স পাবো, অবজেক্ট পাবো, আর যেখানে অবজেক্ট আমাদের নাউন ফ্রেজ আসবে না, তো সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভার্ব নিজেই এক্সপ্লেইন করতে পারে, অবজেক্ট ছাড়াই সেটা সেন্টেন্সে ক্লিয়ার মিনিং দিতে পারে। যেমন ট্রাই, ফ্লাই, ওকে, এগুলো হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে আরো আছে ট্রানজিটিভ ভার্বের ক্লাসিফিকেশন। ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু ক্লাসিফিকেশন নাই। কজেটিভ ভার্ব আছে, ফ্যাক্টেটিভ ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে। লিঙ্কিং ভার্বটা সেদিন আলোচনা করেছিলাম আপনাদেরকে। নয়ন ইজ এ স্টুডেন্ট, নয়ন ইজ আ স্টুডেন্ট। হু ইজ এ স্টুডেন্ট? নয়ন ইজ এ স্টুডেন্ট। এই যে নয়ন ইজ হোয়াট? নয়ন ইজ এ স্টুডেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট, যখন আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট পাই, সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে সেন্টেন্সে, সেই যে ভার্বটা ব্যবহার হয় এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। এবং লিঙ্কিং ভার্ব জানাটা এই জন্য দরকার, লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসেবে ইদার নাউন ফ্রেজ আসবে অথবা অ্যাডজেক্টিভ আসবে। হ্যাঁ,
নয়ন ইজ ইন্টেলিজেন্ট। তাহলে এখানে লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসেবে দুটো ওয়ার্ড ক্লাস আসতে পারে, নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ। এই হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে। যদি সেটা নাউন এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে না বোঝায় তাহলে ওই ভার্বটা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হবে না। যেমন আমি যদি বলি নয়ন বিকেম হ্যাপি, এখানে নয়ন বিকেম হ্যাপি, এটা বিকেমটা লিঙ্কিং ভার্ব। নয়ন ওয়েন্ট ক্রেজি, এখানে নয়ন ওয়েন্ট ক্রেজি, এই গো ভার্বটা লিঙ্কিং ভার্ব। কিন্তু যদি বলি নয়ন ওয়েন্ট টু স্কুল, নয়ন আর স্কুল একই বিষয়কে বোঝাচ্ছে না বা নয়ন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না, নয়নের একটা ডেস্টিনেশনের জায়গা বলছে, তখন সেই জায়গাটা কিন্তু আপনার লিঙ্কিং ভার্ব না। ফ্যাক্টেটিভ ভার্ব, যেটা আমরা একটা ফ্যাক্টকে এক্সপ্লেইন করতে দুটো ভার্বের দরকার হয়, যেমন হচ্ছে দুটো অবজেক্টের দরকার হয়। আমি যদি বলি উই ইলেক্টেড হিম আওয়ার লিডার, উই ইলেক্টেড হিম, দেখেন একটা অবজেক্টের দিয়ে আমি তাদেরকে নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? হ্যাঁ, লাইফ পার্টনার নাকি লিডার নাকি চেয়ারম্যান নাকি এমপি, কি নির্বাচিত করলাম? উই ইলেক্টেড হিম আওয়ার ক্যাপ্টেন। এই যে দুটো অবজেক্ট আসতেছে, এই ভার্বটা ফ্যাক্টেটিভ ভার্ব। ঠিক আছে? যেমন আবার এই পজিটিভ ভার্ব তো আলোচনা করেছিলাম কিছুটা। লেট, আপনাদেরকে লেট ছিল, বি ভার্ব ছিল, এই ভার্বগুলো, হ্যাভ ভার্ব ছিল, মেক ছিল, সেগুলো হচ্ছে আমার পজিটিভ ভার্ব। যখন আরেকজনকে দিয়ে আমরা কাজ করাই তখন সেটা পজিটিভ ভার্ব। আই ওয়ান্ট ইউ ডু ইট ফর মি, এই যে পজিটিভ ভার্ব আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। তাহলে এগুলো হচ্ছে এগুলো ভার্ব, মেইন ভার্ব। মেইন ভার্ব সেন্টেন্সে অনেকভাবে ক্লাসিফাই হতে পারে। এগুলো আপনাদের খুব একটা খুব জরুরি জিনিস না, জানাটা ঠিক আছে। এগুলো যদি কম্পিটিটিভ এক্সাম হয়, বিসিএস এক্সাম, শিক্ষক নিবন্ধন এক্সামগুলোতে সেই বিষয়গুলো আরো ডিটেইল জানতে হয়। কগনেট ভার্ব, এটা খুবই মজার একটা জিনিস, জেনেই রাখেন। কগনেট ভার্ব হচ্ছে সেই ভার্বটা যেটা নাউন এবং ভার্ব একই ওয়ার্ড থেকে কয়েন হয়। কিরকম? যেমন নয়ন dreamt a sweet dream yesterday night. খেয়াল করেন এখানে যে ভার্বটা dreamt, এটার বেস ফর্ম কি? ড্রিম। আর এখানে যে নাউনটা সুইট ড্রিম, লাস্ট ওয়ার্ড নাউন, এই ড্রিম নাউন এবং ড্রিম একটা ভার্ব যেটা, সেটা একই ফর্ম থেকে এসেছে। এই ভার্বটাকে কগনেট ভার্ব হিসেবে আমরা জানি। এটা আরেকটা যদি স্ট্রাকচার যদি আমরা বলি, হি ফট a terrible fight. He fought a terrible fight in the battlefield. এই যে খেয়াল করেন, a terrible fight, a terrible fight, এটা আর্টিকেল আর এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এটা নাউন আর এই ভার্ব এটা ইউজ হয়েছে, ভার্বের বেস ফর্ম যদি আমরা দেখি তাহলে এটা ফাইট ছিল, ফাইট ফট, ফাইট ফট, ফট। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় কগনেট ভার্ব। যাই হোক, এগুলো বিষয় আপনাদের শুধু ইনফর্ম করে রাখা, এগুলো খুব কাজের জিনিস না। রাইটিং, আমার আইএলটিএস এর জন্য সবচেয়ে কাজের জিনিস হচ্ছে আমার সেন্টেন্স লিখতে পারা, সেই দিকে আমাদের যেতে হবে। ভার্ব যে এখানে একটু মিক্স আপ করে দিয়েছিলাম, এই যে পরের যে এটা মিক্স আপ করে দিয়েছি, তার আগে এটা পড়ানোর কথা, সেটা হচ্ছে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। এটা একটু জেনে রাখেন, খুবই ইন্টারেস্টিং। রেগুলার ভার্বগুলো কাকে বলে? রেগুলার ভার্ব কাকে বলে? ইররেগুলার ভার্ব। আবার রেগুলার ভার্বগুলো মনে রাখবেন, রেগুলার ভার্বগুলো হচ্ছে উইক ভার্ব, উইক। আর ইররেগুলার ভার্ব যেগুলো, সেগুলোকে স্ট্রং ভার্ব বলা হয়। গ্রামারের বই আপনারা পাবেন স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অনেক কিছু আছে। দেখে মনে হয় অনেক কিছু জানি না, কিছুই ব্যাপার না। এটা রেগুলার ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো, যেই ভার্বগুলো পাস্ট পার্টিসিপল করতে আমাদের ইডি দিয়ে পাস্ট পার্টিসিপল করি, সেগুলোকে আমরা রেগুলার ভার্ব বলি। আর ইররেগুলার ভার্ব যেখানে সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল ইডি দিয়ে হয় না, সেগুলো হচ্ছে ইররেগুলার ভার্ব। সহজ, খেয়াল করে দেখেন, এখানে লিস্ট আমি দিয়েছি, অ্যাকসেপ্টেড, যে ইডি পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই ফর্ম। তো সেই জায়গায় মনে রাখবেন রেগুলার ভার্বের একটা ফর্ম কম থাকে ইরেগুলার ভার্বের থেকে, কারণ ওদের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই।
সো এটা আপনাদের জন্য সহজ। কোনো এবং আপনি যখনই কোনো গ্রামার বই বা ভার্বের লিস্ট পেয়েছেন বা পাবেন, তখন দেখবেন যে এই ভার্বটাকে আলোচনা করা হয় না। কারণ দেখবেন যে লিস্ট অফ ইরেগুলার ভার্বস, হ্যাঁ, তো এটা নিয়ে আলোচনা করা হয়, কারণ এর ফর্মগুলো ডিফারেন্ট ফর্ম, এই জন্য এটা জানাটা জরুরি। ব্লো এর পাস ফর্ম কি, ব্লিউ। আর এটা তো খুবই ইজি না, এটা ইডি দিয়ে শুধু আমরা চেঞ্জ, বিহেভড, যেই ভার্বগুলো ইডি দিয়ে পাস পার্টিসিপল করা যায় সেগুলোই হচ্ছে রেগুলার ভার্ব। যেই ভার্বগুলো ইডি দিয়ে পাস পার্টিসিপল হয় না, পাস ফর্ম একটা, পাস পার্টিসিপল ফর্ম আরেকটা। এবং আরেকটু ইন্টারেস্টিং হচ্ছে এটা ভাওয়েল চেঞ্জ করে এটা পাস ফর্ম বা পাস পার্টিসিপল ফর্মটা তৈরি করা হয়। যেমন দেখেন বিগিন, এখানে আইটা চেঞ্জ করে এ করা হয়েছে, এখানে এটা চেঞ্জ করে ইউ হয়েছে। এরকম ভাওয়েলগুলো চেঞ্জ করে আমরা এটার পাস ফর্ম বা পাস পার্টিসিপল ফর্ম পাই, ওখানে পরিবর্তন। আর রেগুলার ভার্বের ক্ষেত্রে শুধু ইডি অ্যাড করে আমরা পাস ফর্ম বা পাস পার্টিসিপল ফর্ম পাই। তো এই হচ্ছে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বের পার্থক্য। বিষয়টা কত সহজ না? এইরকম অনেক গ্রামারগুলো এভাবে সহজ সহজ ব্যাপারগুলো বুঝেন, ইনফরমেশনটা থাকলে আপনাদের কনফিডেন্সগুলো আরো বাড়বে। এটা শুধুমাত্র আপনার ভিতরগত পরিবর্তনটা তৈরি করবে, সাহস যে ব্যাপারটা, যে আপনারা প্যাসিভ হয়ে থাকেন, স্টুডেন্টরা একটু ভয় পায় স্ট্রাকচার কিভাবে হচ্ছে। তো আমি সব জিনিসগুলোকে একেবারে স্প্লিটেড ভার্সনে দেখাচ্ছে, ভেঙে চুরে ছোট ছোট বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে খেয়াল করবেন আমি এই ভার্বটা একটু লিখেছি, এটা ডিটেইলভাবে লেখার চেষ্টা করেছি। বি ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, এটা নিয়েও আমরা আলোচনা করব। পাস ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, আর এটা পাস পার্টিসিপল হচ্ছে বি ভার্ব, হ্যাঁ, কখন বসবে সেটা। আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব, এটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে পাই। এগুলো অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্বের আবার ক্লাসিফিকেশন আছে, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। ওটার পার্থক্যটা একটু দেখে নিব, তাহলে আপনাদের জন্য বিষয়টা সহজ হবে। এটা প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, এটা প্রেজেন্ট ফর্ম। এটা এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, আর এটা পাস ফর্ম বা পাস পার্টিসিপল ফর্ম যে বলেন, একই রকম। হ্যাভ এর পাস্ট হচ্ছে হ্যাড এবং পাস পার্টিসিপলও হচ্ছে হ্যাড। হ্যাঁ, আই হ্যাভ হ্যাড মাই মিল, আপনারা শুনে থাকবেন, সেগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। ওকে, সো তাহলে আমরা যদি এখান থেকে সামনের দিকে যাই, আপনাদেরকে মেন্টালি তৈরি করছি আমরা যেই জায়গায় পড়াতে যাব সেখানে। এখানে একটু দেখে নেন ভার্বগুলো, ফর্মগুলো, কত ফর্মে ভার্ব আসতে পারে। এখন রাইট ফর্ম অফ ভার্বস এর ব্যাপারটাই হচ্ছে এটা, ভার্বটার কারেক্ট ফর্ম কি হবে। ভার্বটার কারেক্ট ফর্ম কি আপনার পাস পার্টিসিপল ফর্ম হবে, ভার্বের কারেক্ট ফর্ম কি পাস ফর্ম হবে, এটা কি আইএনজি ফর্ম হবে, নাকি ইনফিনিটিভ ফর্ম হবে, নাকি বেস ফর্ম হবে। এই বিষয়টাই কিন্তু আমাদেরকে ফিক্স করতে হয়। আমাদের সেন্টেন্সের ভুলই হয়, আমাদের পজিশনিং গুলো ভুল হয়, আর আরেকটা ভুল হয় ভার্বের ফর্ম। আমরা ভার্বটা বা টেন্সটা আমরা ঠিক করতে পারি না, সেই জায়গায় আমাদের সেন্টেন্স ভুল হয়ে যায়। আর ভুল হতে পারে পজিশনিং নিয়ে, যেটা নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, যে অ্যাডজেক্টিভ কোথায় বসবে, অ্যাডভার্ব কোথায় বসবে। এই বিষয়গুলো যদি আপনি বুঝে শুনে ব্যবহার করতে পারেন, তখন কিন্তু আপনার স্কিল আরো বেড়ে যাবে। তারপর আমরা যাব আরো এক্সপেনশনে, আরো বড় বড় সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব। বেসিক সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এভাবে আমরা তৈরি করাটা যেন মানে অ্যাটলিস্ট এটুকু করতে পারি, তাহলে আমাদের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, তো এই জায়গায় এখন প্রশ্ন পরে নেই, তার আগে আমরা একটু আজকের পড়ালেখায় চলে যাই। যেগুলো আলোচনা আমার দরকার ছিল সেই আলোচনাগুলো আপনাদেরকে করালাম এতক্ষণ পর্যন্ত। তাহলে ভার্বের বেস ফর্ম নিয়ে আমরা জেনেছি, আমরা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ কিভাবে করে, সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে করে, সেন্টেন্সকে ইন্টারোগেটিভ কিভাবে করে, সেটাও আমরা জানার চেষ্টা করব। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টে আমরা জেনেছি নাউন বসে, অবজেক্টে জেনেছি নাউন বসে। আমরা ভার্বকে নিয়ে আলোচনা করব। ভার্ব কতভাবে আসতে পারে? ভার্ব আসতে পারে দুইভাবে সেন্টেন্সে, একটা মেইন ভার্ব হিসেবে আসতে পারে, আর আসতে পারে হেল্পিং ভার্ব হিসেবে, তাই তো? আসতে পারে হেল্পিং ভার্ব হিসেবে। এই দুই ফর্মে আমরা সেন্টেন্সে ভার্বকে দেখে থাকি।
ভার্ব হিসেবে সেন্টেন্সে সে নিজের পরিচয় এই দুটো ফর্মে দিতে পারবে। এই হেল্পিং ভার্বকে কিন্তু আমরা আরেকটা নামে জানি, আপনারা আবার যেন মিসগাইডেড না হয়ে যান, অক্সিলিয়ারি ভার্ব। এটা আবার কি, ওটা আবার কি, তো একই, হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। হেল্পিং ভার্বগুলো আমরা দুভাগে ভাগ করি। এখানে একটু আপনাদেরকে দেখিয়ে নিই হেল্পিং ভার্বগুলো আমাদের কি কি ভার্ব, হেল্পিং ভার্বের ক্লাসিফিকেশনটা একটু দেখিয়ে নিই। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি। ঠিক আছে, এটা মেইন ভার্বটা নিয়ে আলোচনা এখানে করব না, মেইন ভার্বটা কি ফর্মে আসবে সেটা আমরা দেখব। সো হেল্পিং ভার্বগুলো হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব বা অক্সিলারি লিখি, না হলে ওখানে আবার যেহেতু কথার মধ্যে প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি বলছি, তখন আপনাদের আবার একটু কনফিউশন হতে পারে। হ্যাঁ, মোডাল হেল্পিং ভার্ব তো বলছে না, অক্সিলারি বলছে এখানে, তাই না? আবার এখানে আপনারা মনে করতে পারেন যে কি ব্যাপার, অক্সিলারি বানানটা এরকম হয়ে গেল, পরিষ্কার করে লিখি অক্সিলারি। সো প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো তিন ধরনের আমরা পেয়ে থাকি। কি কি? একটা হচ্ছে ডু ভার্ব, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রত্যেকটা ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম থাকে এবং পাস্ট ফর্ম থাকে, তাই তো? তো ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু ডাজ, পাস্ট ফর্ম কি ডু ভার্বে? ডিড। ডু ভার্বে পাস্ট পার্টিসিপল কি? ডান। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম মানে এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, আই ডু, হি ডাজ। হ্যাঁ, এটা। বি ভার্বগুলো আমাদের প্রেজেন্ট ফর্ম কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার, পাস্ট টেন্সে ব্যবহার হবে। এগুলো সবগুলো আমি আপনাদেরকে এক একটা করে ডট, এই ডটগুলো হাতে ধরে থাকবেন, একটার সাথে একটা ডট মিলালেই আমাদের সেন্টেন্সগুলো আমরা পেয়ে যাব। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। কোথায় বিন ব্যবহার হচ্ছে সেটাও আমরা কিন্তু খেয়াল করবো। হ্যাঁ, আর এটার আইএনজি ফর্ম তো আপনি জানেন, বিইং, ডুইং, গোয়িং, সেগুলো আমরা জানি। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ এবং হ্যাজ। এই ফর্মটা যেটা বলছি, ডু ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্ব, এগুলো বেস ফর্মে আছে, তাই তো? বেস ভার্বের বেস ফর্মটা কি? আর এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ আর হ্যাজ। পাস্ট ফর্ম কি? হ্যাড। এটা যখন পাস্ট পার্টিসিপল ফর্ম, তখনও আমরা এটাকে হ্যাড হিসেবেই পাবো। তাহলে যখন পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার দরকার হবে তখন হ্যাড, ওটার ব্যবহার হবে। মানে প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রাইমারি অক্সিলারিগুলো আমরা দেখলাম, আর মোডাল অক্সিলারি। এখন আরেকটু জিনিস আমরা যদি আলোচনা করে ফেলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মোডাল অক্সিলারি, তাই না? এই আলোচনাটা আপনার কাছে আসতেই পারে। এখানে প্রাইমারি অক্সিলারির সাথে মোডাল অক্সিলারির পার্থক্য কি? প্রাইমারি অক্সিলারিগুলো সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবেও আসতে পারবে এবং মেইন ভার্ব হিসেবেও আসতে পারবে। প্রাইমারি অক্সিলারিগুলো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবেও আসতে পারবে, হেল্পিং ভার্ব হিসেবেও আসতে পারবে। কিন্তু মোডাল অক্সিলারিগুলো সেন্টেন্সে সবসময় হেল্পিং ভার্ব হিসেবে আসবে, এটা কখনোই মেইন ভার্ব। তার মানে এককভাবে মোডাল অক্সিলারি দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন না। একটু লিখে ফেলি, আই অ্যাম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, তাই তো? সো আই এম এ স্টুডেন্ট, এখানে দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব। আবার সেন্টেন্সে যদি আমি এভাবে লিখি, আই অ্যাম প্লেইং ক্রিকেট, সেন্টেন্সে এখানে এটা হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হেল্পিং ভার্ব। তাহলে খেয়াল করে দেখেন, অ্যাম এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলো, অ্যাম এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হলো। তো এই যেটা আমি বললাম যে প্রাইমারি অক্সিলারি যেগুলো দেখছেন লিস্টে লিখেছি,
এরা চাইলে সেন্টেন্সে এককভাবে ভার্ব হিসেবে ফাংশন করতে পারে, নিজেই মেইন ভার্ব হিসেবে ফাংশন করতে পারে, আবার তারা হেল্পিং ভার্বের ক্ষেত্রেও অক্সিলারি ভার্ব হিসেবেও সেন্টেন্সে ব্যবহার হতে পারে। সো এটা তো দেখালাম অ্যাম। তাহলে হ্যাভের ক্ষেত্রে I have a cow, I have a computer, I have a typewriter, I have an iPhone যেহেতু ভাওয়েল হয়ে গেল এই জন্য অ্যান আর্টিকেল চলে আসলো। I have a cow, এখানে হ্যাভ দেখেন একটাই ভার্ব যদি থাকে তাহলে সেটা মেইন ভার্ব। ঠিক আছে, একটাই ভার্ব থাকলে মেইন ভার্ব। I have bought a cow, এখানে মেইন ভার্ব কিন্তু আপনার যে বাইটা, এখানে হ্যাভের পরে কোনো ভার্ব আসলে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে, V3 ফর্মে বসবে। আই হ্যাভ বট এ কাউ, তাহলে এখানে বটটা হচ্ছে মেইন ভার্ব আর হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো এই জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। প্রাইমারি অক্সিলারির সাথে মোডাল অক্সিলারি যদি আমরা গুণগত পার্থক্যটা দেখি তাহলে পার্থক্যটা দাঁড়াবে এইরকম। প্রাইমারি অক্সিলারিগুলো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে, হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারে। ঠিক আছে, তাহলে হ্যাভও দেখালাম, বিও দেখালাম, তাহলে ডু ভার্ব আর কি দোষ করলো? ডু ভার্বটা খেয়াল করেন একটু। আই ডু দ্য ওয়ার্ক, এটাকে যখন আপনি নেগেটিভ করবেন তখন কি হবে? আই ডু নট ডু দ্য ওয়ার্ক। কেমন লাগছে না একটু? কারণ আপনি আই ডু নট, ধরেন এখানে চেঞ্জ করে দেই, ডু দিয়ে প্রথমত একটু আই ডু নট প্লে ক্রিকেট, তাই তো? তাহলে এইখানে ডু ভার্বটা কি হিসেবে ব্যবহার হয়েছে? এখানে ডু ভার্বটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে ডু ভার্বটা একটাই ভার্ব, সেটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এখানে ডু ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এখন এই জায়গায় যদি আমি ইউজ করি আই ডু নট ডু দ্য ওয়ার্ক, যেটা ব্যবহার করেছিলাম প্রথমে, খেয়াল করেন এই দুটা কিন্তু মেইন ভার্ব আর এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বের প্রয়োজনটা চলে আসে। তো যখনই আপনি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সকে নেগেটিভ করবেন তখন আপনার ডু বা ডাজ চলে আসবে। যদি পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সকে যদি নেগেটিভ করেন তখন আপনার হেল্পিং ভার্ব হিসেবে ডিড চলে আসবে। আর ডু ভার্ব যখন আবার সেন্টেন্সে হ্যাভ ভার্বের পরে পারফেক্ট টেন্সে বসবে তখন আপনি সেন্টেন্সটা হয়ে যাবে এভাবে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে ডু ভার্বটাই ব্যবহার হয়েছে, ওখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে প্রাইমারি অক্সিলারিগুলো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবং প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটার সাথে আইএনজি ফর্মও আছে। সেটা নিয়েও কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। ডু এর সাথে আইএনজি দিলে ডুইং হয়ে যায়, তাই তো? সেটা আইএনজি ফর্ম আরেকটা জায়গায়। কখন আইএনজি হবে? যদি বি ভার্বের পরে এই ভার্বগুলো কোনো ভার্ব আসে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে, তাহলে তখন সেটা আইএনজি হয়ে যায়। যদি ওয়াজ ওয়ারের পরে ভার্ব আসে তাহলে সেটা আইএনজি হয়ে যায়, সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তো ওয়াজ ওয়ার পাস্টের ক্ষেত্রে ব্যবহার হবে, ডিড পাস্টের ক্ষেত্রে ব্যবহার হবে, হ্যাড পাস্টের ক্ষেত্রে এবং পাস্ট পার্টিসিপের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এই ব্যাপারগুলো মাথায় যদি আপনার থাকে তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। আচ্ছা, পুরোটাই মুছে ফেললাম। ওকে, তাহলে আমরা হেল্পিং ভার্বটা একটু দেখে নিলাম, তাই তো? হেল্পিং ভার্ব আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা যেটা পড়তে যাচ্ছিলাম সেটা একটু পড়ে নেই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো ভার্ব কতভাবে আসতে পারে সেন্টেন্সে সেটা আমরা আলোচনা করলাম। ভার্ব আসতে পারে দুভাবে। একটা ভার্ব আসতে পারে মেইন ভার্ব হিসেবে, আরেকটা ভার্ব আসতে পারে হেল্পিং ভার্ব হিসেবে। আর এখন আর অক্সিলারি ভার্ব লিখছি না, আপনারা আশা করি বুঝে যাবেন। তো হেল্পিং ভার্ব কত ধরনের ওখানে লিখেছিলাম, এখন আবার লিখি। হেল্পিং ভার্ব হচ্ছে, একটা হেল্পিং ভার্ব হচ্ছে ডু ভার্ব, একটা হেল্পিং ভার্ব হচ্ছে বি ভার্ব, একটা হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব। এই তিনটা ভার্বই হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আরেকটা হেল্পিং ভার্ব হচ্ছে মোডাল অক্সিলারি। ঠিক আছে,
একটা একসাথে লিখি, আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে এখন আলোচনা করা যাবে। সো ডু ভার্বের প্রেজেন্ট আপনাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। ডু ভার্বের প্রেজেন্ট হচ্ছে ডু, ডাজ। পাস্ট বলেছিলাম ডিড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। ঠিক আছে। বি ভার্বের প্রেজেন্ট বলেছিলাম অ্যাম, ইজ, আর। পাস্ট কি বলেছিলাম? ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্বের প্রেজেন্ট কি বলেছিলাম? আর এটা পাস্ট পার্টিসিপল কি? এটা পাস্ট পার্টিসিপল বিন, তাই তো? হ্যাভ ভার্বের প্রেজেন্ট কি? হ্যাভ ভার্বের প্রেজেন্ট হচ্ছে হ্যাভ, হ্যাজ। পাস্ট কি? হ্যাভ। পাস্ট পার্টিসিপল কি? হ্যাভ। ঠিক আছে। তাহলে বুঝতে কষ্ট হলে বলবেন, নাহলে কালার চেঞ্জ করে আরেকটা প্রেজেন্ট পাস্ট এভাবে করা যেত, তাই না? সেটা হলে মনে হয় আপনাদের জন্য একটু সুবিধা হতো। ঠিক আছে, দেখি সেভাবেও আপনাদের যেভাবে চোখে দেখতে সুবিধা হবে সেভাবে লিখি আপনাদের। ওকে, তাহলে হেল্পিং ভার্বটা আমাদের আসছে। একটা হেল্পিং ভার্ব ডু ভার্ব, একটা হেল্পিং ভার্ব বি ভার্ব, একটা হেল্পিং ভার্ব হ্যাভ ভার্ব। আর এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কোনগুলো? মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, উড, ওড টু, হ্যাড টু, উড রাদার, হ্যাড বেটার, এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি, যেগুলো সেন্টেন্সে। আর ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব ছাড়া অন্য যেগুলো হেল্পিং ভার্ব হিসেবে বসবে, ভার্বের আগে বসবে, সেগুলোই হচ্ছে মোডাল অক্সিলারি। এখন এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল ডু, ডাজ। বি ভার্বের প্রেজেন্ট হচ্ছে অ্যাম, ইজ, আর। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ছিল হ্যাভ, হ্যাজ। ঠিক আছে। এখন যদি আমরা এটাকে পাস ফর্ম নেই, ডু ভার্বের পাস ফর্ম কি ছিল? ডিড। বি ভার্বের পাস ফর্ম কি? ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্বের পাস ফর্ম কি? হ্যাড। আমরা সেটাকে যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা দেখি, তাহলে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন। হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড। থাকলো এই পাশে। আপনারা তাহলে ক্লিয়ারলি বিষয়টাকে ফলো করতে পারবেন আশা করি। ওকে, এবার আমরা একটু সেন্টেন্সে দেখি আমরা যেটা লিখেছিলাম। আই অ্যাম প্লেইং ক্রিকেট। আই এম প্লেইং ক্রিকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা সেন্টেন্স লিখেছিলাম, আই হ্যাভ প্লেড ক্রিকেট। জি, কেউ প্রশ্ন করতে চাচ্ছেন সম্ভবত? কারো কোনো কোয়ারিজ আছে? হ্যান্ড রেজ করেছেন মনে হয়। আমি শুনতে পাচ্ছি না নয়ন আপনাকে। স্যার আপনার কথাগুলো মাঝে মাঝে একটু আটকে আটকে আসছে। একটু থেমে থেমে যাচ্ছে, তাই তো? নেটওয়ার্ক ইস্যুস হতে পারে। সবাই কি একই রকম? রাশেদ সাহেব, কথা কি থেমে যাচ্ছে? শুরুর দিকে হচ্ছিল, এখন অতটা ডিস্টারবেন্স আসতেছে না। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। ঠিক আছে, একটু মানে বোর্ডে লেখা তো ফলো করতে পারছেন, আশা করি আপনারা বুঝবেন। তাহলে আবারও একটু এখন বলে নেই, আমরা হেল্পিং ভার্ব, একটা সেন্টেন্সের ভার্বটাকে আমরা অ্যানালিসিস করছি, ভার্বটাকে ডিসেকশনে নিয়ে এসেছি। ভার্বটা মেইন ভার্ব হতে পারে, হেল্পিং ভার্ব হতে পারে। হেল্পিং ভার্বগুলো কি কি হেল্পিং ভার্ব সেগুলো ডিটেল আলাদাভাবে দেখিয়েছি, এখন একটা লিস্ট করে দেখাচ্ছি। ডু ভার্ব, ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ডাজ, পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। প্রত্যেকটা ভার্বের বিভিন্ন ফর্ম আছে, এটা আইএনজি ফর্ম ডুইং,
ওকে, সো বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হ্যাভ ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে বসে মানে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে তাহলে হ্যাভ হ্যাজ হিসেবে ব্যবহার হবে। এটা যদি পাস্ট টেন্সে আসে হ্যাড আসবে, আর এ নিজেই যদি আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব হিসেবে আসে তখন থার্ড ফর্মটা বসতে হয়, তখন সে হ্যাড হিসেবে বসবে। আবার মোডাল অক্সিলারিগুলো আছে সেগুলো আমরা আলোচনা করছিলাম। এখন আমি আপনাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারে নিয়ে আসছি। যেমন সেন্টেন্সটা কি ছিল, আই প্লে ক্রিকেট, এই তো একটা সেন্টেন্স, তাই তো? আই প্লে ক্রিকেট, আই এম প্লেইং ক্রিকেট, এটা 1 নম্বর সেন্টেন্স যদি ধরি, 2 নম্বর সেন্টেন্স, 3 নম্বর সেন্টেন্স। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম এই বাক্যটা অ্যাফার্মেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক বাক্য। তাহলে হ্যাঁ বোধক বাক্যকে আমরা যদি নেগেটিভ স্ট্রাকচার, আমাকে নেগেটিভ বাক্য আমি বলতে চাই বা লিখতে চাই, তো নেগেটিভ বাক্য তৈরি করার স্ট্রাকচারটা আপনাদেরকে বলেছিলাম। নেগেটিভ বাক্য তৈরি করার স্ট্রাকচার হচ্ছে আপনি এটার সাথে একটা নট বসিয়ে দিবেন। নটটা আমি এই কালার না নেই, নট বসিয়ে দিবেন, তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে গেল। আই হ্যাভ নট প্লেড ক্রিকেট যদি আমি এখানে নেগেটিভ করতে চাই, আই এম নট প্লেইং ক্রিকেট, আই হ্যাভ নট প্লেড ক্রিকেট। বুঝতে পেরেছি? এই হচ্ছে বাক্য। এখন সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা দেখেন, আমরা এখানে নট বসানো হেল্পিং ভার্বটা পাচ্ছি না। তাহলে যখনই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট বা এটা যদি আমি প্লেড বলতাম তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যেত। যেহেতু এখানে আমরা প্লে বলছি তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে আসতেছে। তো সেই বিষয়টা আমরা এখানে প্লে ভার্বটা আছে। তাহলে সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে আমাকে এখানে একটা ডু ভার্ব নিয়ে আসতে হবে। এখন আমি এটা নেগেটিভ হয়ে গেল, আই ডু নট প্লে ক্রিকেট। তাহলে সেন্টেন্সকে নেগেটিভ করার স্ট্রাকচার কি? সেন্টেন্সকে নেগেটিভ করার স্ট্রাকচার হচ্ছে হেল্পিং ভার্বের পরে নট বসিয়ে দিলে ওই বাক্যটা, অবশ্যই না বোধক বাক্যে আপনার নট থাকবে এবং নটটা আপনার হেল্পিং ভার্বের সাথে পরে বসবে। ওকে, এটাকে আপনি কন্ট্রাক্টেড ফর্মে বসাতে পারেন। কন্ট্রাক্টেড ফর্মে এটা কেমন হবে? কন্ট্রাক্টেড ফর্মে হবে হ্যাভেন্ট, তাই না? কন্ট্রাক্টেড ফর্মে এখানে হবে ডোন্ট, এটা হয় এইন্ট অর আরেন্ট। সো এটা আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় শিখেছিলাম, নিশ্চয়ই শিখেছেন। আচ্ছা, তো এই জায়গায় যদি আমরা সেন্টেন্সকে দেখেন আগের সেন্টেন্সে নিয়ে গেলাম, তাহলে আমার এখানে এই সেন্টেন্স। এখন সেন্টেন্সকে আমি কি করব? আমাকে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ আমি করতে চাই। যদি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাব, অ্যাম, এটাকে সামনে নিয়ে যাব, কি থাকবে? হ্যাভ, ঠিক আছে না? আর এখানে ডু ভার্ব হিসেবে এটা সামনে নিয়ে যাব, ডু আই। আর এখানে কি হবে? কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে, কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে এবং তাহলে আমার এই ভার্বটা সামনে চলে গেছে, হেল্পিং ভার্ব। তাহলে সেখানে আমার দাঁড়ালো এরকম, খেয়াল করেন এখন। তাহলে বাক্যটা ইন্টারোগেটিভ বাক্য কিরকম হয়ে গেল? ডু আই প্লে ক্রিকেট, অ্যাম আই প্লেইং ক্রিকেট, হ্যাভ আই প্লেড ক্রিকেট। তাহলে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য টেকনিকটা কি আসলে অ্যাপ্লাই হয় সেটা আপনাকে কিন্তু ডিটেল বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। হেল্পিং ভার্বের পরে নট যদি বসিয়ে দেই তাহলে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ নট বিন রেইনিং। হ্যাঁ, আই প্লেড, আই ডিড নট প্লে। তাহলে এখানে যেটা আমি বলেছিলাম, এখন যদি বলি তাহলে এখানে যদি প্লেড হতো তাহলে ডু ভার্বের পাস্ট ব্যবহার হতো। ডু ভার্বের পাস্ট কি? ডু ভার্বের পাস্ট হচ্ছে ডিড। তখন এখানে আর আমার ডু ব্যবহার হবে না, তখন আমার এখানে ডিড ব্যবহার হবে। তখন কি ব্যবহার হবে? ডিড। তাহলে ডু ভার্ব যখন বসবে তখন আবার ভার্বে অবশ্যই বেস ফর্ম বসতে হবে, তখন আর এই যে এটা বসতে পারবে না। তাহলে ডিড আই প্লে ক্রিকেট হয়ে গেল, ঠিক আছে? ডিড আই প্লে ক্রিকেট। এই মূলত
মেকানিজমটা এভাবে কাজ করে। তো সেই জায়গাটা আপনারা দেখলেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে হয়, নেগেটিভ সেন্টেন্স কিভাবে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব, ধরেন এটাই যদি পার্সনটা আই না হয়ে যদি হি হতো তাহলে কি হতো? তাহলে এখানে হতো হি প্লেস ক্রিকেট। এখানে কি হতো? হি এর সাথে ইজ হতো, হি ইজ প্লেইং ক্রিকেট। এখানে কি হতো? হি এর সাথে হ্যাজ বসতো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। ভ্যারিয়েশন যেগুলো আছে, এই যে ভ্যারিয়েশন যেগুলো আছে, এটা তো পার্সন ভ্যারি করে চেঞ্জ হয়, সেই জন্য ভ্যারিয়েশনগুলো হি হ্যাজ প্লেড ক্রিকেট হতো, তাই না? হি হ্যাজ প্লেড ক্রিকেট। কেন একটু ফাঁকা দিয়ে লিখলাম বুঝতেই পারছেন, কারণ এরপরে আপনাদের যদি এটাকে নেগেটিভ করতে হয়, যদি নেগেটিভ আমরা করতে যাই, নেগেটিভ করতে গেলে আমাকে কি করতে হবে? সিম্পল একটা নট বসিয়ে দিতে হবে হেল্পিং ভার্বে পরে, তাহলে এটা আমার নেগেটিভ হয়ে গেল। কিন্তু এখানে একটু লেখা ভুল হয়েছে, হি এর সাথে প্লে হবে না, হবে কি? প্লেস, তাই তো? হি এর সাথে প্লেস হবে। তো হি এর সাথে প্লেস যেহেতু আছে, এটাকে যদি নেগেটিভ করতে হয় তখন এখানে আমাকে কি করতে হবে? ডাজ নট। যখন ডাজ নট লিখে ফেললাম তখন আমাকে আবার এই যে জায়গাটা এস থাকতে পারবে না, তখন এটা বেস ফর্ম হয়ে যাবে। এখন এটা ঠিক হয়ে গেল, বুঝতে পেরেছেন? সো এই বিষয়টা মনে রাখবেন, যখনই সেন্টেন্সে ডু ভার্বগুলো যখন বসছে, যখন সেন্টেন্সে এই যে ডু ভার্ব বসলো তখন ভার্বের বেস ফর্ম হয়ে যাচ্ছে। যদি বি ভার্ব বসে ভার্বের আইএনজি ফর্ম হইতে হয়, যদি হ্যাভ ভার্ব বসে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে হয়। তো এটাও একটা বিষয় আমাদেরকে, আমরা এখন সামনের দিকে যাব, তো এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন একটু আমরা যে ছকটা করেছি, চারটা করেছি, ওখানে আমরা চলে যাই। তাহলে এখানে কি ছিল? এখানে আমার ছিল মেইন ভার্ব। যদি সেন্টেন্সে এগুলো মেইন ভার্ব হিসেবে বসে কোনো সমস্যা নেই, বসতে পারবে। আই ডু দ্য ওয়ার্ক মেইন ভার্ব হিসেবে বসেছে। যদি হেল্পিং ভার্ব হিসেবে বসে, মেইন ভার্ব হিসেবে বসে, আই এম আ স্টুডেন্ট বসতে পারবে, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলো। এটাও যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে আই হ্যাভ অ্যান আইফোন। যদি এগুলো সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, বা এখানে যদি আই এর জায়গায় হি হয় তাহলে ডাজ হইতো, হি ইজ হইতো, হি হ্যাজ হইতো, তাই না? বুঝতে পারবে। কিন্তু এগুলো সেন্টেন্সে যদি আরেকটা সেন্টেন্স আমি লিখি এখানে, আই ডু নট ওয়ার্ক অ্যাট নাইট। I do not work at night. I am playing cricket. I have passed. I have passed the exam. খেয়াল করেন, আমরা এখানে যদি আমরা দেখি তাহলে ডু এখানে মেইন ভার্ব আর ডু এখানে হেল্পিং ভার্ব। অ্যাম এখানে মেইন ভার্ব, অ্যাম এখানে হেল্পিং ভার্ব। হ্যাভ এখানে মেইন ভার্ব, হ্যাভ এখানে হেল্পিং ভার্ব। দেখেন একটা জিনিসই বারবার করে এখনো আমি এখানেই রয়ে গেছি, যেন আপনারা বিষয়টা আত্মস্থ করে ফেলতে পারেন, বুঝে নিতে পারেন যে বিষয়টা সেন্টেন্সে এগুলোকে প্রাইমারি অক্সিলারি বলি। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলি। তাহলে প্রাইমারি অক্সিলারিগুলো কি? সেন্টেন্সে এগুলো মেইন ভার্ব হিসেবে বসতে পারে, হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারে।
হ্যাঁ, সেখানে মোডাল অক্সিলারি কিন্তু ডিফারেন্ট। মোডাল অক্সিলারি সবসময় এটা হেল্পিং ভার্ব হিসেবেই ব্যবহার হবে, এই কখনোই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারবে না। হ্যাঁ, যেমন আমি তো এটা দিয়ে সেন্টেন্স দেখিয়েছি, আপনি যদি ক্যান দিয়ে আমাকে একটা সেন্টেন্স লিখে দেখাতে পারেন বা বলে দেখাতে পারেন যে শুধু ক্যান দিয়ে আপনি একটা বাক্য করে ফেলবেন, একটা ক্যান শুধু ইউজ করবেন, কোনো ভার্ব ইউজ করবেন না, কিন্তু সেটা বাক্য হয়েছে। ট্রাই করে দেখেন, আপনারা ট্রাই করে দেখেন যে ক্যান দিয়ে বাক্য তৈরি করা যায় কিনা। শুধু ভার্ব ছাড়া আপনি ক্যান দিয়ে কোনো বাক্য তৈরি করতে পারবেন না। সো আপনি ধরেন, আপনি আই ক্যান, কি ক্যান স্যার, হ্যাঁ, স্টুডেন্টদের বললে ওরা যখন ওদেরকে ডেমনস্ট্রেশন বলি ফিজিক্যালি যে তৈরি করেন, একটু তাদেরকে চিন্তা করতে বলি এবং সেন্টেন্সকে প্রডিউস করতে বলি, তখন তারা চেষ্টা করে, তখন বলে স্যার ক্যান স্যার, সো ক্যান্সার হয়ে যায়। তো অবশ্যই আপনাকে কি পারেন, লিখতে পারেন, গান গাইতে পারেন, ড্রাইভ করতে পারেন, রান্না করতে পারেন, যা কিছুই হোক, সেটা ক্যানের পরে আপনাকে একটা ভার্ব নিয়ে আসতে হবে, অবশ্যই মেইন ভার্ব আসতে হবে। তাহলে এটা কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় না, এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয় সবসময়। আরও পার্থক্য আছে জানেন, খুব মজার পার্থক্য আছে। প্রাইমারি অক্সিলারিগুলো, যেটা প্রাইমারি অক্সিলারি, এই যে প্রাইমারি অক্সিলারি, এগুলো পার্সন ভ্যারি করে চেঞ্জ হয়, পার্সন ভ্যারি করে চেঞ্জ হয়। আমি এখানে যদি আয়ের জায়গায় যদি হি দিয়ে তাহলে এখানে ইজ হয়ে যাবে। আমি এখানে আয়ের জায়গায় যদি হি দেই তাহলে এখানে হ্যাজ হয়ে যাবে। পার্সন ভ্যারি করে চেঞ্জ হয়। আই অ্যাম হয়, হি ইজ হবে, দে আর হবে, পার্সন ভ্যারি করে চেঞ্জ হয়। কিন্তু মোডাল অক্সিলারিগুলো সব পার্সনের ক্ষেত্রে একই রকম। আই ক্যান, ইউ ক্যান, শি ক্যান, দে ক্যান, এভরিবডি ক্যান, নোবডি ক্যান ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে? সো প্রাইমারি অক্সিলারিগুলো পার্সন ভ্যারি করে চেঞ্জ হয়, কিন্তু মোডাল অক্সিলারিগুলো পার্সন ভ্যারি করে চেঞ্জ হবে না। আরেকটা বৈশিষ্ট্য আছে, প্রাইমারি অক্সিলারিগুলোর পরে ভার্ব কখনো বেস ফর্মে হচ্ছে, কখনো ভার্ব আইএনজি ফর্মে বসতেছে, কখনো ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে বসতেছে, V3 বসতেছে, কখনো V1-এ বসতেছে। তো চেঞ্জ হচ্ছে। কিন্তু মোডাল অক্সিলারিগুলোর পরে ভার্ব কখনো আইএনজি হইতে পারবে না, ইডি হইতে পারবে না, এস ফর্ম হইতে পারবে না, কোনো ফর্ম হইতে পারবে না, সব সময় ভার্বের বেস ফর্ম হবে, সব সময় ভার্বের বেস ফর্ম হবে, তাই না? এটা আপনারা একটা সময় ফেসবুকে খুব ট্রল হয়েছিল। এই কালারটা চেঞ্জ করে দেই, আপনাদের চোখে কষ্ট লাগবে। আই ডান্স, উই ডান্স, but she dances. She dances. We 230 people dance, but she dances. Does she dance than we do? বুঝতে পেরেছেন? সো এই জায়গাটা থার্ড পারসন নাম্বারের সাথে এস যুক্ত হবে যদি সেটা আমার সাবজেক্ট হিসেবে হি বা শি বসে যায়, তাহলে পার্সন ভ্যারি করে আমার চেঞ্জ হয়ে যাবে। শি ইজ হবে, শি আর হবে না, শি হ্যাজ হবে, শি ডাজ হবে, শি গোজ হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট টেন্সে বসে তাহলে এস যুক্ত হবে, যদি বি ভার্ব আসে তাহলে ইজটাকে নিবে, যদি হ্যাভ ভার্ব বসে তাহলে হ্যাজটাকে সে চুজ করবে, ডু ভার্ব হলে ডাজকে চুজ করবে। এভাবে পার্সন ভ্যারি করে আমার ভার্বটাও চেঞ্জ হয়। ওকে, সো সেগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলারির বৈশিষ্ট্য। মোডাল অক্সিলারি কিন্তু পার্সন ভ্যারি করে কখনোই চেঞ্জ হবে না। মোডাল অক্সিলারিগুলো সবসময় পার্সন, যে কোনো পার্সনই ভ্যারি করুক বা মানে ভিন্ন পার্সন হলেও একই মোডাল, যদি এবিলিটি বোঝায়, সামর্থ্য বোঝায়, সেক্ষেত্রে আই এর সাথেও ক্যান, হি এর সাথেও ক্যান, দের সাথেও ক্যান, উই এর সাথেও ক্যান, এভরিবডির সাথেও ক্যান, নোবডির সাথেও ক্যান, সবার সাথে একই ভার্ব ব্যবহার হবে, এইবিলিটি বোঝাচ্ছে। মেয়ের ক্ষেত্রেও তাই, তাই তো? তো মোডালের একটা আছে আপনাদের মনে মনে ঘুরছে, উইল শ্যাল আছে, তাই না? উইল শ্যাল, এবং জানতেও চান আপনারা যে কখন উইল ইউজ হবে, কখন শ্যাল।
দেখেন আমেরিকান ইংলিশে এটার কোনো, এখন বর্তমান মডার্ন ইংলিশে সব কিছুর ক্ষেত্রে আমরা উইল ইউজ করি। সো এটার আবার একটা ব্রিটিশ ইংলিশে এটার ইউসেজ আছে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা ইউজ করি শ্যাল। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ইউজ করব, এছাড়া বাকিদের ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। ওকে, ফার্স্ট পার্সন যেমন আই শ্যাল, আপনারা আই শ্যাল, উই শ্যাল, একটা একটা গান শুনে থাকবেন ছোটবেলায়, উই শ্যাল ওভারকাম, তাই না? উই শ্যাল ওভারকাম সামডে। সো এই গানটা উই দেখেন এরপরে উইল ইউজ করে নাই, শ্যাল ইউজ করেছে। পিওর ফিউচার বলতে আমরা শ্যাল ইউজ করব ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। আবার থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? হি উইল, শ্যাল ইউজ করছি না। তো এখন আবার যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে সেক্ষেত্রে আবার শ্যাল ইউজ হতে পারে। হি শ্যাল ম্যারি হার, হ্যাঁ, ও বিয়ে করবে মানে ওর বাপ বিয়ে করবে, এই যে ব্যাপারটা, মানে তার উপরে অবলাইজড, ফোর্সড। তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও আই শ্যাল ইউজ হয়, উই শ্যাল ইউজ হয়, কিন্তু কমিটমেন্টের ক্ষেত্রে আবার উইল ইউজ করতে হবে। তো এই যে বিভিন্ন রকমের এদিকে একটা অ্যাঙ্গেল আছে, এটাকেই খুব বেশি সিম্পলিফাইড করে ফেলার জন্য সব কিছুর সাথে উইল ইউজ করে। আপনি খেয়াল করে দেখবেন বারাক ওবামার যদি কোনো স্পিচ আপনি শুনে থাকেন, নির্বাচনের আগে সবসময় উইলটা ইউজ করেছে, উইল কমিটমেন্ট বোঝায়। আমরা যেমন অনেক কসম খেয়ে বলি, এটা এটা করে বলি বিশ্বাস করানোর জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এরকম কোনো কসম খাওয়ার কোনো রকমের এক্সপ্রেশন নাই। হ্যাঁ, এক্সপ্রেশন নাই, কিন্তু ইউসেজ আছে। যখন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ইউজ করা হয়, এটা কমিটমেন্ট বোঝায়। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল ইউজ হচ্ছে, উই শ্যাল, আই শ্যাল, কিন্তু যখন আই উইল ইউজ করছি তার মানে আমি এটা অবশ্যই করব, কমিটমেন্ট বোঝায়। ওকে, সো এই যে কিছু নিটিগ্রিটি ইস্যুজ আছে যেগুলো ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে, এগুলো অবসলিউট হয়ে গেছে, এগুলো খুব বেশি ইউজেস হয় না এখন।